আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে পবিত্র ঈদুল আজহার জন্য বন্ধ ছিল 3 দিন কলেজের ক্লাসগুলো। আজ 3 তারিখ, 3 তারিখ থেকে আবার ক্লাস যথারীতি চলবে, এরকম নোটিশ হয়েছিল। তো আজ থেকে আমরা ক্লাস শুরু করছি। গত লেকচারগুলোতে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন থেকে যেহেতু যথারীতি ক্লাস চলবে, আমরা ধারাবাহিকভাবে আমাদের যে যে টপিকসগুলো বাকি আছে সেগুলো আমরা আলোচনা করব। আমরা যে টপিকস আজকে আলোচনা করব সেটি হচ্ছে বোরের সাদৃশ্য নীতি। বোরের সাদৃশ্য নীতি, যেটাকে ইংলিশে বলা হয় বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বোরের সাদৃশ্য নীতি বা বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল। তার আগে বিজ্ঞানী বোর সম্পর্কে তো আমরা জানি যে বিজ্ঞানী বোর পরমাণুর মডেল সম্পর্কে ধারণা দিয়েছিলেন, যেটাকে বোরের পরমাণু মডেল বলা হয় 1913 সালে। বিজ্ঞানী নিলস বোর যে পরমাণু মডেল দিয়েছিলেন, সেই পরমাণু মডেলে কিন্তু পরমাণু সম্পর্কে যে সীমাবদ্ধতাগুলো রাদারফোর্ড পরমাণু মডেলে ছিল, সেগুলোর কিছুটা সফলতা বোরস পরমাণু মডেলে পাওয়া যায়। তো বিজ্ঞানী রাদারফোর্ড যে কারণে পরমাণু মডেলে তার কিছুটা সীমাবদ্ধতা ছিল, সেটা মেইন কারণ হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড যে পর্যবেক্ষণ করেছিলেন পরমাণুর সম্পর্কে। তোমরা তো জানোই যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ পরীক্ষা যন্ত্রের সাহায্যে যে পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষা থেকে যে পর্যবেক্ষণগুলো করেছিলেন সেগুলো যখন গাণিতিকভাবে অ্যানালাইসিস করতে গিয়েছিলেন, উনি সাহায্য নিয়েছিলেন সেই অ্যানালাইসিসের সময় সনাতন বলবিদ্যার যে সূত্রগুলো সেগুলো। এই কারণে তার পরমাণু মডেল থেকে আমরা বর্ণালী সম্পর্কে ধারণা পাইনি, তারপর কক্ষপথ সম্পর্কে ধারণা পাইনি, এরপর শক্তির যে ইলেকট্রনের স্থানান্তরের দ্বারা যে শক্তির শোষণ বা বিকিরণ ঘটতে পারে সে সম্পর্কে কিন্তু আমরা ধারণা পাইনি। কিন্তু বিজ্ঞানী নিলস বোর 1913 সালে যে পরমাণু মডেল দেন, সেখানে তিনি তার গবেষণায় যে অ্যানালাইসিস করার সময় যে সূত্রগুলো ব্যবহার করেন বা গাণিতিক ফর্মুলাগুলো যে ব্যবহার করেন, সেগুলো উনি ব্যবহার করেছিলেন ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের যে ফর্মুলা সেগুলো। তো আমরা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তো একটু হলেও জানি। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি? যে কোনো একটি শক্তি যখন কোনো উৎস থেকে স্থানান্তরিত ঘটে, শক্তি যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন সেটার পরিমাণ যে কোনো মান হতে পারে না। আমি আবারও বলছি, শক্তি যখন কোনো একটা উৎস থেকে স্থানান্তরিত হয়, তখন সেই স্থানান্তরিত শক্তির মান যে কোনো মান সম্ভব নয়। যেমন এখানে দেখো, খেয়াল করো যে স্পন্দনশীল পারমাণবিক কণিকা ও তড়িৎচুম্বকীয় বিকিরণের মধ্যে শক্তি বিনিময়কালে। স্পন্দনশীল পারমাণবিক কণিকা বলতে কি বোঝানো হচ্ছে? যে ইলেকট্রন তো স্পন্দিত হয় কক্ষপথে আবর্তন করে, এই জন্য এটাকে স্পন্দনশীল পারমাণবিক কণিকা বলা হচ্ছে। ও তড়িৎচুম্বকীয় বিকিরণের মধ্যে শক্তি বিনিময়কালে। তড়িৎচুম্বকীয় বিকিরণ বলতে কিন্তু বোঝা যায় আলো। তাহলে স্পন্দনশীল পারমাণবিক কণিকা বা ইলেকট্রন যখন স্থানান্তর ঘটে, সেই স্থানান্তরের দ্বারা যে শক্তির যে বিকিরণ ঘটে বা শক্তির যে শোষণ ঘটে, সেই শক্তির যে কোনো মান সম্ভব নয়। সেটি কি হতে পারে? এই শক্তিকে একটি মূল এককের পূর্ণ সংখ্যক গুণিতক হতে হবে। এটি ছিল প্লাঙ্কের নতুন তত্ত্বের ভিত্তি, এবং যেটা ছিল সনাতন পদার্থবিদ্যার মতবাদের পরিপন্থী। তো বিজ্ঞানী প্লাঙ্ক যে ধারণা দিয়েছেন, যে সেই ধারণাটি কি? যে শক্তির যে স্থানান্তর ঘটে, সেই শক্তি একটি মূল এককের পূর্ণ সংখ্যক গুণিতক হতে হবে। পূর্ণ সংখ্যক গুণিতক বলতে এন এর গুণিতক হতে হবে, যেখানে এন এর মান ভগ্নাংশ হতে পারবে না বা শূন্য হতে পারবে না, অর্থাৎ 1 অথবা 2
অথবা 3 এরকম পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে। এবং বিজ্ঞানী প্লাঙ্ক বলেন শক্তির এই মূল একক হচ্ছে এইচ নিউ এবং একে বলা হয় শক্তির কোয়ান্টাম। অর্থাৎ শক্তির যে স্থানান্তর ঘটে ইলেকট্রনের স্পন্দনকালে বা যে কোনো স্থানান্তরের সময় সেই শক্তির মান হবে এইচ নিউ এর পূর্ণ গুণিতক, অর্থাৎ এর এইচ নিউ, যেখানে এন এর মান হতে পারে 1 2 3 4 ইত্যাদি। ওকে, তো এ ছিল প্লাঙ্কের কোয়ান্টাম ধারণা। এরপর আসলো বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে। উনি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটিকে একটু আপগ্রেড করে ওকে, তো বিজ্ঞানী আইনস্টাইন যখন আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে ধারণা দেন, পদার্থের আলোক তড়িৎ ক্রিয়া, তখন উনি এই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটিকে আর একটা আপগ্রেড করে নতুনভাবে একটি কোয়ান্টাম মতবাদের ধারণা দেন। ওকে, যা হোক, তো বিজ্ঞানী বোর যে এই প্লাঙ্কের মতবাদের ধারণা নিয়ে পরমাণু মডেল সম্পর্কে ধারণা দেন, সেই জন্য উনি পরমাণুর যে বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন পরমাণুতে ইলেকট্রনের স্থানান্তরের সময় শক্তির শোষণ বা বিকিরণ ঘটতে পারে, বা পরমাণুতে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, অথবা পরমাণুর যে ইলেকট্রনের যে একটি নির্দিষ্ট কৌণিক ভরবেগ আছে mvr সমান nh/2π, এই ধারণাগুলো দিতে কিন্তু তিনি সামর্থ্য হন আর কি, এই ধারণাগুলো দিতে পারে। যা হোক, তো বিজ্ঞানী বোর এই কোয়ান্টাম মতবাদের সাহায্য নিয়ে তার পরমাণু মডেল সম্পর্কে ধারণা দেন। কিন্তু কথা হচ্ছে, এই কোয়ান্টাম মতবাদ যে সনাতন মতবাদ বা সনাতন বলবিদ্যার যে পরিপন্থী, সেটি তো হওয়া উচিত না। কারণ হচ্ছে, পদার্থবিদ্যার সনাতন সূত্রগুলোর সাহায্যে আমাদের পারিপার্শ্বিকের সর্বপ্রকার বস্তুর গতি বোঝা যায়, এমনকি অণু বা পরমাণুর গতিও এর সাহায্যে বোঝা সম্ভব। তো যেহেতু সনাতন বলবিদ্যার সাহায্যে আমাদের পারিপার্শ্বিকের সব প্রকার বস্তুর গতি সম্পর্কে বোঝা যায়, পাশাপাশি ক্ষুদ্র অণু বা পরমাণুর গতিবিধিও বোঝা যায়, এই সনাতন বলবিদ্যার সাহায্যে ব্যাখ্যা করা যায়, তাহলে ইলেকট্রনের তাদের চেয়ে একটু ক্ষুদ্র, অর্থাৎ পরমাণু বা অণুর চেয়ে অথবা বস্তুর চেয়ে একটু ক্ষুদ্র একটা কণা, সেই ইলেকট্রনের গতিবেগ কেন সনাতন বলবিদ্যার সাহায্যে ব্যাখ্যা করা যাবে না? যদি নাও যায়, তবে এই কোয়ান্টাম মতবাদের সাহায্যে ধারণা দেওয়া যাচ্ছে ইলেকট্রনের গতি সম্পর্কে, তাহলে এই কোয়ান্টাম মতবাদের সাহায্যে সনাতন মতবিদ্যার পার্থক্য কোথায় বা সাদৃশ্যতা কোথায়? সেজন্য ধারণা করা হয় যে পারমাণবিক কণিকা সমূহের গতি সম্বন্ধে পদার্থবিদ্যার যে নতুন তত্ত্ব, অর্থাৎ কোয়ান্টাম মতবাদ যে গড়ে তুলতে হবে, তা এমন হওয়া দরকার যে উপরোক্ত বিভিন্ন ক্ষেত্রে সেই তত্ত্ব প্রয়োগ করলে যেন সনাতন বলবিদ্যার সূত্রলব্ধ সিদ্ধান্তগুলো পাওয়া যায়। অর্থাৎ তারা চেয়েছিলেন পরবর্তীতে, যেহেতু নতুন একটি মতবাদ গড়ে উঠছে এবং সেই মতবাদের আগে যে সনাতন মতবাদ ছিল, সেই সনাতন মতবাদের সাহায্যে যেহেতু মোটামুটি যে কোনো প্রকার বস্তুর গতি সম্পর্কে ধারণা দেওয়া গিয়েছে, তাহলে অবশ্যই এই ইলেকট্রন গতিবেগ সম্পর্কেও ধারণা দেওয়া সম্ভব হতে পারে। কিন্তু পুরোপুরি যদি নাও পারে, যেটা কোয়ান্টাম মতবাদের সাহায্যে করা যাচ্ছে, তাহলে অবশ্যই এই কোয়ান্টাম মতবাদের সঙ্গে সনাতন বলবিদ্যার একটা সাদৃশ্যতা আছে। সেই সাদৃশ্যতা খুঁজে বের করার জন্য বিজ্ঞানী বোর তার সাদৃশ্য নীতি দেন। তিনি সেখানে কি বলেন, যে যখন কোয়ান্টাম সংখ্যা n খুব বড় হয়, তখন ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ খুব বড় হয়। আচ্ছা, যা হোক, বোর কর্তৃক উদ্ভাবিত কোয়ান্টাম তত্ত্বের সিদ্ধান্ত খুব বৃহৎ কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে সনাতন পদার্থবিদ্যালব্ধ সিদ্ধান্ত থেকে অভিন্ন হওয়া উচিত। অর্থাৎ
ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করে সেই ইলেকট্রনের কক্ষপথ যদি আমরা বড় কক্ষপথ ধরি, ধরো 4, 5, 6 এরকম যদি উপরের কক্ষপথগুলো চিন্তা করি, তাহলে দেখা যায় তার যে গতিবেগ বা তার যে গতির ব্যাপার স্যাপারগুলো সেগুলো সনাতন মত পদার্থবিদ্যার সাহায্যেও ব্যাখ্যা দেওয়া যাচ্ছে। তার মানে ইলেকট্রনের কক্ষপথ বা ইলেকট্রনের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা স্মল এন এর মান খুব বড় হলে সেক্ষেত্রে সনাতন বলবিদ্যার সাহায্যে সনাতন বলবিদ্যার সাথে কোয়ান্টাম বলবিদ্যার একটা সাদৃশ্যতা পাওয়া যায়। এটা হচ্ছে বোরের সাদৃশ্য নীতি। ওকে, সেটার গাণিতিক প্রমাণ আমরা কীভাবে করব? দেখো, সনাতন মতবাদের একটা তথ্য এখানে দেওয়া হয়েছে, তার সাথে কোয়ান্টাম মতবাদের তত্ত্বটা মিল পাওয়া গিয়েছে। কীরকম? সনাতন তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী বৃত্তপথে আবর্তনশীল আহিত কণিকা, যেমন ইলেকট্রন বৃত্তপথে আবর্তন করে এবং এটি একটি চার্জযুক্ত কণিকা, কারণ ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। তাহলে বৃত্তপথে আবর্তনশীল আহিত কণিকা যে বিকিরণ নিঃসৃত করে, অর্থাৎ ইলেকট্রনের যে স্থানান্তর ঘটবে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে, তখন যে সে শক্তি বিকিরণ করবে তার কম্পাঙ্ক কণিকাটির আবর্তন কম্পাঙ্কের সমান হবে। অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তরের সময় যে শক্তি বিকিরণ করবে সেই বিকিরণের কম্পাঙ্ক অর্থাৎ নিউ কার সমান হওয়া উচিত? সনাতন মতবাদ অনুযায়ী কণিকাটির আবর্তন কম্পাঙ্ক। অর্থাৎ আবর্তন বলতে একটা মনে করো এরকম একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের পাশে হচ্ছে কক্ষপথ আছে, বিভিন্ন কক্ষপথ যদি আমরা ধরি, তাহলে একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে একটা কক্ষপথে স্থানান্তর ঘটবে, ধরো উপরে কক্ষপথ থেকে নিচে কক্ষপথে আসলো, তখন যে তার বিকিরণ কম্পাঙ্ক, নিঃসৃত বিকিরণের কম্পাঙ্ক নিউ, সেটি কার সমান হওয়া উচিত? ওই কক্ষপথে যখন ইলেকট্রন তরঙ্গ আকারে আবর্তন করে, ধরো এরকম তরঙ্গ আকারে যখন আবর্তন করে কক্ষপথের মধ্যে, কারণ আমরা জানি ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, তো যখন কক্ষপথে এরকমভাবে আবর্তন করে সেই আবর্তন কম্পাঙ্ক এফ এর সমান হওয়া উচিত। এটা হচ্ছে সনাতন বলবিদ্যার ধারণা। তো আমরা যদি এটি প্রমাণ করতে পারি তাহলেই দেখব যে কোয়ান্টাম মতবাদের সাথে সনাতন মতবাদের একটা সাদৃশ্যতা আছে। বিজ্ঞানী বোর সেটি করেছেন। ওকে, তাহলে সনাতন তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী বৃত্তপথে আবর্তনশীল আহিত কণিকা যে বিকিরণ নিঃসৃত করে তার কম্পাঙ্ক অর্থাৎ নিউ কণিকাটির অর্থাৎ ইলেকট্রনের আবর্তন কম্পাঙ্কের সমান হবে, অর্থাৎ এফ এর সমান হবে। এখন বোরের তত্ত্ব থেকে এন ক্রমের কক্ষপথে ইলেকট্রনের আবর্তন কম্পাঙ্ক এফ, যে এফ এর মান হচ্ছে এফ সমান ভি ভাগ টয়েস পাই আর। এটা কিন্তু ভি, ইলেকট্রনের রৈখিক ভরবেগ, এটা হবে হচ্ছে ভি। তাহলে বোরের তত্ত্ব অনুযায়ী এই আবর্তন কম্পাঙ্ক এফ এর মান ধরা হয় ভি ভাগ টয়েস পাই আর। ওকে, এখন আর হচ্ছে কি? আর হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, যে আর এর মান আমরা জানি এন স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এখন এই ভির মান বা ইলেকট্রনের রৈখিক ভরবেগের মান আমরা কিভাবে বের করব? আমরা কিন্তু কৌণিক ভরবেগের যে সম্পর্ক ইলেকট্রনের এম ভি আর সমান এন এইচ ভাগ 2 পাই, এই ফর্মুলা কিন্তু আমরা জানি, এম ভি আর সমান এন এইচ ভাগ 2 পাই। ওকে, এখন এই আর এর মান আমি যদি এখানে বসাই, আর এর মান অর্থাৎ এন স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এই মানটা যদি এখানে বসাই তাহলে ভির মান দেখবা পাওয়া যাবে, ভির মান পাওয়া যাবে 2 পাই জেড স্কোয়ার ভাগ এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো আমি বসাচ্ছি, তাহলে ভি সমান আমরা কি পাবো? ভি সমান হচ্ছে এন এইচ ভাগ 2 পাই এম আর টাইপ নিচে আসবে, তাহলে এম আর। এখন আর এর মান যদি আমরা এখানে বসাই, দেখো আমি আর এর মানটা বসাচ্ছি, আর এর মানটা বসালে ফাইনালি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এন এইচ
ইন্টু 4 পাই স্কোয়ার এম, এগুলো উপরে যাবে, 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, এই মানটা পাওয়া যাবে। এখন এগুলো কেটে কেটে যা পাওয়া যাবে, ভি সমান হচ্ছে 2 পাই জেড স্কোয়ার ভাগ এন এইচ, এই মানটা আমরা পাবো। এখন আমরা আবর্তন কম্পাঙ্ক এফ এর মান যদি বের করতে চাই, তাহলে ভির মান বসাবো 2 পাই জেড স্কোয়ার ভাগ এন এইচ, আর এর মান বসাবো, বসালে ফাইনালি যে সমীকরণটি পাবো সেটা হচ্ছে 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, এখানে এন কিউব হবে, এখানে একটু ভুল আছে, এন কিউব হবে এবং এইচ কিউব হবে, বই একটু ভুল আছে। তাহলে 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ভাগ এন কিউব এইচ কিউব হবে। ও আর একটা বিষয়, আচ্ছা দেখবা যে এখানে মান যেটা আমরা পাবো, ওকে এখানে তাহলে এই টুটা আসলে হবে না, তাহলে এখানে কেটে দিলে এখানে একটু ভুল আছে, তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। তাহলে 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন কিউব এইচ কিউব হবে। যা হোক, তাহলে আমরা এফ এর মান পেলাম, আবর্তন কম্পাঙ্কের মান পেলাম। ওকে, এখন আসা যাক বোরের সম্পর্ক থেকে বা বোরের তত্ত্বের সাহায্যে যে রিডবার্গের সমীকরণ প্রতিপাদন ছিল, সেখানে আমরা কিন্তু জানি যে এরকম একটি সমীকরণ ছিল হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, যে নিউ সমান, এটা কিন্তু নিউ, এটা হচ্ছে বিকিরিত কম্পাঙ্ক। তাহলে ইলেকট্রন স্থানান্তরের সময় যে কম্পাঙ্ক বিকিরণ হবে, সেই বিকিরিত রশ্মির কম্পাঙ্ক নিউ, নিউ সমান কিন্তু ছিল আর এইচ 1 ভাগ এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 ভাগ এন টু স্কোয়ার, এরকম কিন্তু একটা সম্পর্ক ছিল। এন ওয়ান সমান, তো এখানে ধরো নিম্ন কক্ষপথ এন ধরা হয়েছে এবং উচ্চ কক্ষপথ, যেহেতু সনাতন বলবিদ্যার সাদৃশ্যতা নিয়ে আসার জন্য ধরা হয়েছিল যে উচ্চ কক্ষপথের ক্ষেত্রে বা ইলেকট্রন কক্ষপথ যদি একটু বড় হয় তখন সেই সাদৃশ্যতা পাওয়া যায়, সেই জন্য এখানে নিম্ন কক্ষপথ এন ওয়ানের মানটা ধরা হয়েছে এন ওয়ান সমান ধরা হয়েছে এন, আর এন টু সমান ধরা হয়েছে উচ্চ কক্ষপথ, অর্থাৎ n+1 বা n+2 বা n+3, এরকম বিভিন্ন মান ধরা যেতে পারে। তাহলে আমি প্রথমে ধরো n+1 ধরা হলো, তাহলে n1 এর মান n ধরা হয়েছে, সেজন্য n স্কোয়ার, আর n2 মান ধরা হয়েছে n+1, সেজন্য হোল স্কোয়ার দেওয়া হয়েছে। আর আর এইচ এর মান কিন্তু এটি, রিডবার্গ ধ্রুবকের মান কিন্তু এটি। যা হোক, তো আমরা যদি এখানে লসাগু করি তাহলে ফাইনালি এরকম ফর্মুলা পাচ্ছি। এখন এন এর মান, অর্থাৎ এই কক্ষপথ যেটি, সেই কক্ষপথের মান যদি অনেক বড় হয়, অর্থাৎ 1 থেকে যদি অনেক বড় হয়, তাহলে n+1 এর পরিবর্তে আমরা শুধুমাত্র এখানে n ধরতে পারবো। তাহলে n এর মানটা যদি খুব বড় হয়, তাহলে n+1 এর পরিবর্তে আমরা কি ধরতে পারবো? তাহলে n+1 এর পরিবর্তে আমরা ধরতে পারবো n, কখন? যদি উচ্চ কক্ষপথের ক্ষেত্রে n এর মান যদি খুব বড় হয়, তাহলে এখানে আমরা n+1 এর পরিবর্তে যদি n ধরি, তাহলে n স্কোয়ার হবে, আর an স্কোয়ার সহ n টু দি পাওয়ার 4 হবে। আচ্ছা, আলটিমেটলি কেটে যায় কি হবে? তাহলে বা 2n+1 এর পরিবর্তে শুধুমাত্র 2n হবে, তাহলে এই n কিউব বাই এইচ কিউব হয়ে যাচ্ছে। তাহলে নিউ এর মান দেখো 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ভাগ n কিউব এইচ কিউব হয়ে যাচ্ছে। এটা কার সমান হচ্ছে? একটু আগে যে এর আগের স্লাইডে আমরা যেটা দেখলাম, আবর্তন কম্পাঙ্কের সমান হচ্ছে। তাহলে বোরের তত্ত্ব অনুযায়ী আমরা যে রিডবার্গের সমীকরণ পেয়েছিলাম, সেখান থেকে ইলেকট্রনের বিকিরিত রশ্মি কম্পাঙ্ক নিউ, সেটা
দেখলাম সনাতন মতবাদের যে আবর্তন কম্পাঙ্ক সেটার সমান হচ্ছে। তাহলে সনাতন মতবাদ অনুযায়ী যে কোনো একটা বৃত্তপথে স্পন্দনশীল বা আবর্তনশীল কোনো একটা আহিত কণিকা যে আবর্তন করে, সে আবর্তন কম্পাঙ্ক এফ তার বিকৃত রশ্মি বা সেই ইলেকট্রন স্থানান্তরের কারণে যে রশ্মি বিকৃত হয়, সে বিকৃত রশ্মির কম্পাঙ্কের সমান হচ্ছে। তাহলে সনাতন মতবাদ কোয়ান্টাম মতবাদের সাহায্যে কোয়ান্টাম মতবাদের সঙ্গে সাদৃশ্যতা পাওয়া গেল। ওকে, তাহলে আমরা সনাতন মতবাদের সঙ্গে কোয়ান্টাম মতবাদের একটা সাদৃশ্যতা পেলাম। সেই সাদৃশ্যতা পেলাম কিভাবে? যদি আমরা ইলেকট্রনের আবর্তন করে যে কক্ষপথে, সেই কক্ষপথ যদি অনেক বড় কক্ষপথ ধরি। ওকে, তাহলে এখানে আমরা n+1 ধরেছি। n+1-এর পরিবর্তে যদি আমরা n+2 ধরি বা n+3 ধরি, তবে দেখব যে সেটা সেক্ষেত্রে দেখা যাবে যে আবর্তন কম্পাঙ্কর এই বিকৃত কম্পাঙ্কটা আবর্তন কম্পাঙ্কের দ্বিগুণ হবে বা 3 গুণ হবে, এটা বিভিন্ন হতে থাকবে। তাহলে এদের মধ্যে একটা সাদৃশ্যতা আসতেছে। ওকে, এই ছিল বোরের সাদৃশ্য নীতি। এখন প্রাচীন কোয়ান্টাম তত্ত্বের প্রাচীন কোয়ান্টাম তত্ত্ব বলতে ওই যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের কিছুটা সীমাবদ্ধতা আছে, যেগুলো হচ্ছে আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্বে কিছুটা সফলতা পাওয়া গিয়েছে, সেগুলো একটু তোমরা দেখে নিবে। ওকে, এরপর হচ্ছে ইলেকট্রনের দ্বৈত ধর্ম, ডুয়েল প্রপার্টিস অফ ইলেকট্রন। আমরা তো জানি যে ইলেকট্রনের কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্মও আছে। তো এখানে দেখো, এটা হচ্ছে সনাতন মতবাদ অনুযায়ী কোনো একটা ইলেকট্রনের কোনো একটা কণার বা কোনো একটা শক্তি নিরবিচ্ছিন্নভাবে যে চলাচল করে, সেটা তো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে সেটা তো ভুল প্রমাণিত হয় যে শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে স্থানান্তর হতে পারে না। সেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে প্যাকেট আকারে বা কোয়ান্টাম আকারে বা ফোটন আকারে, কোয়ান্টা আকার আর কি, সেই জন্য সেটাকে নিরবিচ্ছিন্নভাবে দেখানো হয়েছে। ওকে, তো দেখো, বিজ্ঞানীদের গবেষণালব্ধ ফলাফল থেকে এটা প্রমাণিত হয়েছে বিকিরণ প্রধানত তরঙ্গ প্রকৃতি হলেও এর মধ্যে কণিকা প্রকৃতি বিদ্যমান। তার মানে বিকিরণ বা শক্তি বা রশ্মি তার তরঙ্গ প্রকৃতির পাশাপাশি কিন্তু কণা ধর্ম আছে। তরঙ্গ প্রকৃতির ব্যাখ্যা কি? যে আলোর যে ব্যতিচার বা অপবর্তন, এই যে ধর্মগুলো, আলোর ব্যতিচার বা এটা কিন্তু বেবিচার মনে করো না, আলোর ব্যতিচার বা অপবর্তন, এই যে ধর্মগুলো আছে, এগুলো কিন্তু আলোর ব্যতিচার অপবর্তন এগুলো দ্বারা হচ্ছে আলো তরঙ্গ প্রকৃতি ব্যাখ্যা করা যায় বা বিকিরণের। এবং আলোর যে আবার আলোকতড়িৎ ক্রিয়া যে আছে, আইনস্টাইনের বা কম্পটন প্রভাব আছে, সেখানে আবার আলোর কণিকা প্রকৃতির বা কণা প্রকৃতির ব্যাখ্যা পাওয়া যায়। যা হোক, তো আলোর যে কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম আছে, সেটা বিজ্ঞানী লুই ডি ব্রোগলির সমীকরণ থেকে আমরা ব্যাখ্যা করতে পারি, যেটা 1924 সালে দিয়েছেন বিজ্ঞানী লুই ডি ব্রোগলি। সেখানে তিনি দেখিয়েছেন যে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্পাশে যে বিভিন্ন কক্ষপথে থাকে, সেই কক্ষপথে সে আবর্তনকালে সে এরম তরঙ্গ আকারে চলাচল করে, এরম কক্ষপথের মধ্যে সে তরঙ্গ আকারে চলাচল করে, যেটা আমাদের কাছে দৃশ্যমান না আর কি। যা হোক, এরপর হচ্ছে বস্তু তরঙ্গের পরীক্ষামূলক প্রমাণ, অর্থাৎ ইলেকট্রনিক কণাটির যে তরঙ্গ প্রকৃতি আছে, তরঙ্গ ধর্ম আছে, তার পরীক্ষামূলক প্রমাণ আছে। সেই সম্পর্কে তিনজন বিজ্ঞানী টোটাল পরীক্ষা করেছেন। একজন হচ্ছে ডেভিসন গার্মার একটা পরীক্ষা আছে, আর একটা হচ্ছে জিপি থমসনের পরীক্ষা আছে। তো এখানে ডেভিসন এবং গামার যে পরীক্ষাটি করেছিলেন সেটি এখানে দেখানো হয়েছে। খেয়াল করো এখানে যন্ত্রসজ্জা কেমন। খেয়াল করো এখানে একটা ব্যাটারি লাগানো আছে, পাশাপাশি দুটি ব্যাটারি, সেটি দ্বারা একটা সেল তৈরি করা হয়েছে আর কি, কোষ। যা হোক, এখানে একটা ফিলামেন্ট আছে, টাংস্টনের ফিলামেন্ট, যেটাকে এফ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এবং এই ব্যাটারিগুলোর সাহায্যে এখানে দেখো এগুলো যে আছে, এগুলো কিন্তু আসলে তড়িৎদ্বার, এগুলো হচ্ছে তড়িৎদ্বার। পাশাপাশি কিছু তড়িৎদ্বার রাখা হয়েছে এবং তাদের মাঝ দিয়ে, এটা হচ্ছে ফিলামেন্ট, যেখান থেকে যাকে উত্তপ্ত করা হলে বা তপ্ত করা হলে সেখান থেকে ইলেকট্রন নিঃসৃত হবে, এবং সেই ইলেকট্রনগুলো যে
প্রবাহিত হবে, সেই প্রবাহিত হওয়ার জন্য যা দেখো মাঝ বরাবর এই মাঝ বরাবর কিন্তু ফাঁকা রাখা হয়েছে, অর্থাৎ কেন্দ্র বরাবর ফাঁকা আছে, এবং সেই কেন্দ্র বরাবর যে ফাঁকা স্থান তার উপর এবং নিচে দেখো তড়িৎদ্বার সেট করা হয়েছে, এবং এই তড়িৎদ্বারগুলো এমনভাবে সেট করা যাতে করে যে ইলেকট্রনগুলো নিঃসৃত হচ্ছে সেই ইলেকট্রনগুলোর বিভব বা তাদের গতি আস্তে আস্তে বাড়ানো যায়। ধরো এখান থেকে এই ইলেকট্রনটি এই ইলেকট্রন এখানকার চেয়ে যখন এখানে আবার যাবে তখন তার গতিবেগ আরও বাড়বে, তাই সেখান থেকে যদি এখানে আসে সেখানে গতিবেগটা আরও বাড়বে। তাহলে ইলেকট্রন এই উত্তপ্ত ফিলামেন্টটাকে উত্তপ্ত করা হবে, সেই ফিলামেন্ট থেকে ইলেকট্রন প্রবাহিত হবে এই সুরঙ্গ দিয়ে প্রবাহিত হওয়ার সময় তাদের গতিবেগ বৃদ্ধি পাবে। এই জন্য তো এটা সেট করা হয়েছে যন্ত্রসজ্জাটি এমন। সেই ইলেকট্রনগুলো যে এই নিকেল ক্যালাস আছে, এখানে একটি নিকেল ধাতুর ক্যালাস, সেই ক্যালাসের উপর যে বাধাপ্রাপ্ত হয়ে তারা প্রতিফলিত হয়ে এসে এরকম এখানে হচ্ছে কালেক্টর আছে, কালেক্টর সংগ্রাহক বলতে পারে, এটা সি ডি না হয়ে সি হবে, কালেক্টরেট আছে আর কালেক্টর বা সংগ্রাহক আছে আর কি। এবং এই সংগ্রাহকটি কি করতে পারে, এই স্কেলের উপর দিয়ে অর্ধবৃত্তাকার স্কেলের উপর দিয়ে সে প্রবাহিত হতে পারে, এবং সেই সংগ্রাহকের সঙ্গে দেখো গ্যালভানোমিটার সেট করা আছে। তাহলে এখান থেকে কি বুঝতে পারবো আমরা, তার মানে ইলেকট্রন যখন এই উত্তপ্ত ফিলামেন্ট থেকে প্রবাহিত হবে তখন সে প্রবাহিত হওয়ার সময় এখানে তার এই বিবর্ধক দ্বারা তার গতিবেগটা বৃদ্ধি করা হবে। সেই উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন যে নিকেল ক্লাসে বাধাপ্রাপ্ত হয়ে এসে সংগ্রাহকে জমা হবে, এবং সেই সংগ্রাহকে যে জমা হবে সেই ইলেকট্রনের গতিবিধি অনুসারে, অর্থাৎ ইলেকট্রনটি কতটা বেশি গতিশীল সেই অনুযায়ী যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেই বিদ্যুৎ উৎপন্নটা গ্যালভানোমিটারে চেক করা যাবে। দেখা যাবে যে ইলেকট্রনটির গতিবেগ উচ্চ, অনেক বেশি গতিশক্তি সম্পন্ন, সেই ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু এখানে যে বিদ্যুৎ উৎপন্ন হবে গ্যালভানোমিটারে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেই বিদ্যুৎটির ক্ষেত্রে কিন্তু গ্যালভানোমিটারের যে ওই যে পয়েন্টার যেটা পয়েন্ট করে যে কীরকম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বা তার বিভব কেমন বা ভোল্টেজ কেমন, সেটা কিন্তু উচ্চ হবে। যে ইলেকট্রনের গতিবেগ বেশি হবে তার ক্ষেত্রে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেক্ষেত্রে দেখা যাবে কোনো একটা গ্যালভানোমিটারে আমার একটা পিক দেখা গেল এইরকম উঁচু, তার মানে তারপর আরেকটা পিক দেখা গেল এত কম উঁচু, তারপর দেখা গেল আবার উঁচু। তাহলে দেখা যাবে যে বেশি শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো যেগুলো বেশি গতিশক্তি সম্পন্ন সেই ইলেকট্রনগুলোর ক্ষেত্রে গ্যালভানোমিটারের পিকটা বেশি পাওয়া যাবে, সর্বোচ্চ পাওয়া যাবে। ওকে, তাহলে এই হচ্ছে পরীক্ষা। তাহলে এই গ্যালভানোমিটারের পিক দেখে যে পিকটা আমরা সর্বোচ্চ পাবো, এবং এখানে এমনভাবে যন্ত্রটা ইনস্ট্রুমেন্টটা কালেক্টরের দেখো এখানে লেখা আছে বা ব্যাপারটা এমনভাবে সেট করে যে সংগ্রাহকে পরস্পর পৃথক দুটি হ্রাসকৃত বিভব এমনভাবে প্রয়োগ করা হয় যাতে ইলেকট্রন বন্দুক হতে নির্গত শুধুমাত্র দ্রুততম ইলেকট্রনটি লক্ষ্যবস্তু টি হয়ে সংগ্রাহকে আসতে পারে। তার মানে সংগ্রাহকটি এমনভাবে এখানে তার অ্যারেঞ্জমেন্টটা আছে যে এই যে ফিলামেন্ট থেকে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন বা সর্বোচ্চ দ্রুততম যে ইলেকট্রনটি আছে সেটাই শুধুমাত্র নিকেল ক্লাসে এসে প্রতিফলিত হয়ে সংগ্রাহকে জমা হয়। এটা হচ্ছে সংগ্রাহকটা এভাবে সেট করা আছে। ওকে, এখন এই সংগ্রাহকে যে ইলেকট্রনের যে উপস্থিতি, ইলেকট্রন যে আসছে বা জমা হয়েছে সেই ইলেকট্রনের উপস্থিতিটা চেক করা যায় গ্যালভানোমিটারের পয়েন্টারের পিক দেখে, তার পিকটা কেমন। এখন গ্যালভানোমিটারের যে পিকগুলো পাওয়া গিয়েছে সেই সাধারণ আপাতন প্রণালীতে সেটা দেখো যে লক্ষ্যবস্তু টিতে আপতিত যে রশ্মি বা আপতিত ইলেকট্রন এবং সংগ্রাহকের মধ্যে প্রবেশকারী রশ্মির মধ্যে গ্যালভানোমিটার উৎপন্ন বিদ্যুতের যে লেখগুলো সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় এরকম পিক পাওয়া যায়। বিভিন্ন ভোল্টেজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পিকচার পাওয়া গেছে। আরেকটি বিষয়, এই ইনস্ট্রুমেন্টাল অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একটা বায়ুশূন্য স্থানে আছে, যাতে করে বায়ু বা বাতাস ইলেকট্রনিক গতিবেগের কোনো পরিবর্তন না করতে পারে। ওকে, এখন এখানে দেখো ভোল্টেজ যত বাড়ানো হচ্ছে আস্তে আস্তে কার্ভগুলো দেখো কার্ভের পরিবর্তন হচ্ছে, এবং সর্বোচ্চ কার্ভের যে কার্ভ যেটা পাওয়া গিয়েছে, সর্বোচ্চ ধরো বাঁকা যে কার্ভটি পাওয়া গিয়েছে এই 54 ভোল্টের ক্ষেত্রে, তাহলে ভোল্টেজ বাড়াতে বাড়াতে একটা সময় দেখা যাচ্ছে যে সর্বোচ্চ বক্র কার্ভ পাওয়া যাচ্ছে, আবার ভোল্টেজ বাড়ছে, আবার দিকে সোজা কার্ভ পাওয়া যাচ্ছে। তার মানে এতে কিন্তু বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন যেহেতু কালেক্টরে বা সংগ্রাহকে জমা হয়,
তাহলে সেটা ভোল্টেজ গ্যালভানোমিটারের সর্বোচ্চ পিক দেয়। তার মানে সেক্ষেত্রে বলা যায় যে এগুলোর মধ্যে এই পজিশনটাতে এই ভোল্টেজের ক্ষেত্রে ইলেকট্রন সংগ্রাহকে ধরা পড়েছে। তোমরা বুঝতে পারছো কিনা আমি আবার বলছি, দেখো যে যেহেতু এই 54 ভোল্টেজের ক্ষেত্রে বা গ্যালভানোমিটারে যখন 54 ভোল্টেজ দেখা গেল তখনকার পিকটা হচ্ছে এমন পাওয়া গিয়েছে, সর্বোচ্চ কার্ভ হয়েছে। তার মানে এই সময়টাতেই ইলেকট্রন কালেক্টরে জমা হয়েছে। কেন এটা মনে করলাম আমরা, কারণ আমরা কিন্তু দেখেছি যে কালেক্টরের সেটিংটা বা সংগ্রাহকের সেটিংটা এমনভাবে করা হয়েছে যাতে করে সর্বোচ্চ গতিশক্তি সমান ইলেকট্রনই শুধুমাত্র সংগ্রাহকে জমা পড়ে। ওকে, তো 54 ভোল্টের ক্ষেত্রে আমরা ইলেকট্রন অস্তিত্ব পেয়েছি গ্যালভানোমিটারের সাহায্যে, যেটা কালেক্টরে বা সংগ্রাহকে জমা হয়েছে। ওকে, এবং সেখানে অ্যাঙ্গেল কত ছিল? 50 ডিগ্রি। এবং আমরা ব্রাগের যে প্রতিফলন সূত্র এন ল্যামডা সমান এস সাইন থিটা, যে এখানে এস হচ্ছে গ্রেডিং ধ্রুবক, এবং যেহেতু আমরা এক্ষেত্রে নিকেল ক্যালাস ব্যবহার করেছি যার জন্য এই এস এর মানটা হচ্ছে 2.15 অ্যাংস্ট্রম। ওকে, এন হচ্ছে অপবর্তন ক্রম 1, এবং এস তো দেখলামই আমরা, ল্যামডার মানটা আমরা বের করব। তাহলে এখানে থিটার মান যেটা আছে সেই অ্যাঙ্গেলটা আমরা দেখলাম 50 ডিগ্রি, 50 ডিগ্রি বসালাম। তো ল্যামডার যে মানটি পেলাম, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে মানটি পেলাম 1.65 অ্যাংস্ট্রম, সেটা এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের অনুরূপ। তাহলে ইলেকট্রনের গতিবিধি থেকে আমরা যে তরঙ্গ পেলাম সেই তরঙ্গটি এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের অনুরূপ হচ্ছে। তাহলে এ থেকে কিন্তু প্রমাণিত অবশ্যই হয় যে এক্স রে রশ্মির যেমন বা এক্স রে আলোর যেমন বা এক্স রে বর্ণের যেমন তরঙ্গ ধর্মের পাশাপাশি কণাধর্ম আছে, তাহলে ইলেকট্রনের কণাধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম আছে। ওকে, তাহলে এ হচ্ছে আজকের আলোচনা। তো আমরা আগামী দিন ইনশাল্লাহ ডি ব্রগলির সমীকরণ কিভাবে প্রতিপাদন করা হয় সেটা দেখব। তারপর আমরা ওই ডি ব্রগলির সমীকরণ যে আসলেই সত্য বা সেটি যে আসলেই সম্ভব সেটা প্রমাণ আমরা পড়ব। আজকে পর্যন্তই। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা যা হোক সুস্থ থেকো, নিরাপদ থেকো, আবার কথা হবে তোমাদের সঙ্গে। তোমাদের খুব এবং দ্রুত দোয়া করতে থাকো যাতে করে খুব সহজে আমরা ক্লাসে ফিরে যেতে পারি, স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি। আরেকটি বিষয় হচ্ছে তোমাদেরকে জিজ্ঞাসা করা হলো না, আশা করি তোমাদের সবারই খুব ভালো কেটেছে। ওকে, ধন্যবাদ সবাইকে।